হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে তোমাদের এই ক্লাসে ক্লাস 12-এর একটা খুব সুন্দর এবং ফিলোসফিক্যাল একটা স্টোরি অর্থাৎ অ্যান্টন চেকোভের লেখা দ্য বেট নিয়ে আলোচনা করতে চলেছি আমাদের এই ভিডিওতে। এরপর কি হলো দেখো। দ্য ব্যাংকার স্পয়েলড অ্যান্ড ফ্রিভোলাস। ব্যাংকার যে ছিল সম্পূর্ণ নষ্ট এবং ফ্রিভোলাস মানে অর্থাৎ ছেলে মানুষপূর্ণ একজন ব্যক্তিত্ব, উইথ মিলিয়নস বিয়ন্ড হিজ রেকনিং অর্থাৎ যার মিলিয়ন মিলিয়ন টাকা ছিল হিসাবের বাইরে, রেকনিং মানে যার কোনো হিসাব রাখা নেই, ঠিক আছে। ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য বেট। এই বাজিতে খুবই আনন্দিত হলো, কারণ ব্যাংকার ভাবলো ও তো মোটেই পারবে না, আমি জানি, শুধু জীবনটা নষ্ট করে ফেলবে। আমার তো 2 মিলিয়ন যাবেই না, আমি ভালো করেই জানি, ওর জীবনটাও নষ্ট করে ফেলবে। তো এই ধরনের বাজিতে ওই ফ্রিভোলাস অর্থাৎ ছেলে মানুষপূর্ণ এবং স্পয়েলড যে ব্যাংকার, যার প্রচুর টাকার হিসাব ছিল না, সে ব্যাংকার খুব আনন্দিত হয়ে গেল। অ্যাট সাপার হি মেড ফান অফ দ্য ইয়ং ম্যান। ওই যুবক লয়ারের প্রতি সে তাকে নিয়ে টিজ করতে লাগলো, তাকে নিয়ে ফান করতে লাগলো এবং তাকে বলে উঠলো অ্যান্ড সেইড এবং বলেছিল, থিঙ্ক বেটার অফ ইট। ভালো হবে যদি আরেকবার ভেবে নাও ইয়ং ম্যান, while there is still time। এখনো যখন সেখানে সময় আছে, অর্থাৎ চাইলে তুমি দেখো বাজি কিন্তু ছেড়ে দিতে পারো বাবা। টু মি 2 millions আর আ ট্রিফল। দেখো আমার কাছে 2 মিলিয়ন খুবই তুচ্ছ ব্যাপার, ট্রিফল মানে তুচ্ছ ব্যাপার। বাট ইউ আর লুজিং 3 or 4 of your best years of your life। কিন্তু দেখো তুমি কিন্তু তোমার জীবনে 3 থেকে 4টে গুরুত্বপূর্ণ বছর নষ্ট করে ফেলবে। দেখো 15টা বছর থাকবে বলেছিল, অথচ ব্যাংকার বলছে 3 থেকে 4 বছর নষ্ট করে ফেলবে। কেন? কারণ প্রত্যেকটা মানুষের লাইফে 15টা বছরই কিন্তু ভালো হতে পারে না। এই তার যে বয়স 25 বছর, 15 বছর থাকবে মানে সে যখন বেরিয়ে আসবে তার বয়স হতে হবে 40। এই 25 থেকে 40-এর মাঝে 3 থেকে 4টে বছর তার গুরুত্বপূর্ণ বছর হবে। কেন? লাইফের জন্য। তার বিবাহ হবে, তার সন্তান হবে। এই যে ফ্রেজগুলো, এইগুলোকে কিন্তু দ্য ব্যাংকার গুড টাইম বলছেন, যার জন্য বলছেন যে দেখো তুমি তোমার জীবনে 3 থেকে 4টে গুরুত্বপূর্ণ বছর নষ্ট করে ফেলবে। আমার 2 মিলিয়ন টাকা কোনো ব্যাপার না। আই সে 3 or 4। আমি কিন্তু বলছি 3 থেকে 4 বছর, বিকজ ইউ ওন্ট স্টে লঙ্গার। তুমি তো আবার বেশি দিন থাকতেও পারবে না। 15 বছর তো দূরের থাক, হয়তো আবার দেখা যাবে যে 3-4 বছর পরও পালিয়ে আসতে পারো। তো সেই হিসাবে বলছে, আমি বললাম 3-4 বছর, কারণ তুমি 3-4 বছর বেশি থাকতে পারবে না। ডোন্ট ফরগেট আইদার ইউ আনহ্যাপি ম্যান দ্যাট ভলেন্টারি কনফাইনমেন্ট ইজ আ গ্রেট ডিল হার্ডার টু বিয়ার দ্যান কম্পালসরি। এটা দারুণ একটা কথা বলছে। ডোন্ট ফরগেট আইদার ইয়ং আনহ্যাপি ম্যান। ওহে যুবক অখুশি মানুষ। দেখো ব্যাংকার তাকে এখন থেকে তাচ্ছিল্য করে অখুশি বলছে যে ওয়ে যুবক যুবক আনহ্যাপি অর্থাৎ অসুখী যুবক, মনে রেখো একটা কথা, ভলেন্টারি কনফাইনমেন্ট অর্থাৎ স্বেচ্ছায় বন্দি দশা ইজ গ্রেট ডিল হার্ডার টু বিয়ার দ্যান কম্পালসরি। অর্থাৎ স্বেচ্ছায় বন্দি দশা কিন্তু অনেক বেশি সহ্য করা শক্ত বিষয় আইনের দ্বারা বা কোনো পাপ করে বন্দি দশায় যাওয়ার থেকেও। দেখো তুমি যদি কোনো পাপ করে বন্দি দশায় যাও বা আইনের দ্বারা বন্দি দশায় যাও, সেক্ষেত্রে তুমি সবসময় জানবে যে আমার কিচ্ছু করার নেই, এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় আমার কাছে নেই। কিন্তু তুমি যদি স্বেচ্ছায় বন্দি দশায় যাও, তুমি কিন্তু সেখানে প্রত্যেকটা দিন বারবার মনে করবে যে না, আমার হাতেই সমস্ত সুযোগ রয়েছে, যে কোনো সময় চাইলেই আমি বেরিয়ে যেতে পারি। এই যে তোমার মাথায় থাকবে যে আমি চাইলেই বেরিয়ে যেতে পারি অথচ বেরোচ্ছি না, তখন তোমার বন্দি দশাটা কিন্তু আরো বেশি কষ্টকর হয়ে উঠবে। যেখানে তোমার করার কিচ্ছু থাকে না, সেখানে আমরা কষ্টকে মানিয়ে নিতে পারি। কিন্তু যেখানে সবই আমার হাতে থাকে অথচ আমি কষ্ট ভোগ করি, তখন কিন্তু আমরা সেই কষ্টটা ঠিক মতো মানিয়ে নিতে পারি না। এই কথাটাই ব্যাংকার বলছে। এরপর কি বলছে দেখো। দ্য থট দ্যাট ইউ হ্যাভ দ্য রাইট টু স্টেপ আউট ইন লিবার্টি অ্যাট এনি মোমেন্ট উইল পয়জন ইউর হোল এক্সিস্টেন্স ইন প্রিজন। এই যে কথাটা আমি বললাম সেটাই বলা আছে। বলা হচ্ছে এই ভাবনাটা যে তুমি যে কোনো মুহূর্তে নিজেকে মুক্তি করতে পারো, এটাই তোমার পুরো জীবনকে অসহ্য করে তুলবে বা বিষিয়ে তুলবে। বারবার যে আমি চাইলেই পারতাম একটা সুন্দর জীবনকে পেতে, কিন্তু আমি নিজেই নিজের হাতে জীবনটাকে নষ্ট করেছি, এই ভাবনাটাই তোমার জীবনকে অসহ্য করে তুলবে, বন্দি দশা।
বা কারা কারা। আই এম সরি ফর ইউ, আমি তোমার জন্য দুঃখিত বাবা। একটু তাচ্ছিল্য করে বলা হবো, যুবক মানুষ, তোমার জন্য আমি তাচ্ছিল্য বোধ করছি, সরি দুঃখ বোধ করছি। অ্যান্ড নাও দ্য ব্যাংকার ওয়াকিং টু অ্যান্ড ফ্রো, এবার আবার বর্তমানে ফিরে আসছে। এতক্ষণ পর্যন্ত ফ্ল্যাশব্যাকে গিয়ে সেদিন রাতে কি হয়েছিল সন্ধ্যায় সে গল্প আমরা জানতে পারব। পুনরায় আবার আমরা ফিরে আসছি বর্তমানে। এখন ব্যাংকার টু অ্যান্ড ফ্রো, এটার মানেও ইতস্তত হাঁটাহাঁটি করছে। রিমেম্বার্ড অল দিস, এই সমস্ত কিছুকে মনে করে, অ্যান্ড আস্কড হিমসেলফ, এবং তারপর সে নিজেকেই প্রশ্ন করছে, হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্যাট বেট। আচ্ছা, ওই দিনের ওই বাজি ধরাটার কি উদ্দেশ্য ছিল আমার? দেখো, আজকে কিন্তু মনে হচ্ছে যে সেদিন আমি কি হঠকারী কাজ করে ফেললাম না, শুধু শুধু ওই ইয়াং ম্যানটার সঙ্গে বেট ধরে বসে পড়লাম। কি উদ্দেশ্যে ধরেছিলাম? হোয়াট ইজ দ্য গুড অফ দ্যাট ম্যানস লুজিং 15 years অফ হিজ লাইফ অ্যান্ড মাই থ্রোয়িং টু মিলিয়ন্স। আচ্ছা, ওই মানুষটার জীবনের 15টা বছর নষ্ট করে ফেলার কি বা ভালো ছিল, এবং আমি যে আমার 2 মিলিয়ন টাকা এভাবে ছুঁড়ে ফেলে দিলাম, এটারই বা কি উদ্দেশ্য ছিল? দুজনেই তো আমরা হঠকারী কাজ করেছিলাম। কি দরকার ছিল ওই ইয়াং ম্যানটা 15টা বছর নষ্ট করা নিজের, কিংবা আমারই বা কি দরকার ছিল 2 মিলিয়ন টাকাকে এভাবে নষ্ট করা? ক্যান ইট প্রুভ দ্যাট দ্য ডেথ পেনাল্টি ইজ বেটার অর ওয়ার্স দ্যান ইমপ্রিজনমেন্ট ফর লাইফ? আচ্ছা, আমাদের এই বাজিটা কি প্রমাণ করতে পারবে যে ডেথ পেনাল্টি বা মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডের থেকে ভালো? পারবে কি? কোনোদিনই পারবে না। দেখো, আমি তুমি তর্ক করে মরবো, আমি তুমি মারামারি করে মরবো, এতে করে কি রাষ্ট্রের অবস্থা পাল্টাবে? পাল্টাবে না। আমি তুমি বাজি ধরলে কি মৃত্যুদণ্ড কাল থেকে বন্ধ হয়ে যাবে? বন্ধ হবে না। আমি তুমি বাজি ধরলে মৃত্যুদণ্ড ভালো নাকি যাবজ্জীবন দণ্ড ভালো, কোনটা ভালো সেটা প্রমাণিত হবে? কোনোটাই প্রমাণিত হবে না, কারণ এটা কোনোদিন একজন ব্যক্তির ওপর ভেবে করা যায় না। তাহলে এগুলো তো সবই একটা ছেলে মানুষই ছিল। নো নো নো, ইট ওয়াজ অল ননসেন্সিক্যাল অ্যান্ড মিনিংলেস। না না না, এটা সবই বোকা বোকা এবং অর্থহীন কাজ ছিল। আজকে ব্যাংকারের এটাও উপলব্ধি হচ্ছে। অন মাই পার্ট ইট ওয়াজ দ্য ক্যাপ্রাইস অফ আ প্যাম্পার্ড ম্যান। আমার দিক থেকে এটা তো একটা ক্যাপ্রাইস, অর্থাৎ খামখেয়ালি ছিল, অফ আ প্যাম্পার্ড ম্যান, একটা বড়লোক বাপের বেটার মতো যাকে বলা যায়, অর্থাৎ যে ছোট থেকে আদর যত্নে মানুষ হয়েছে, প্রচুর টাকা পয়সা যা, আমার মতো ব্যক্তির জন্য এটা সত্যি একটা খামখেয়ালি ছিল। অ্যান্ড অন হিজ পার্ট সিম্পল গ্রিড ফর মানি, এবং ওই লয়ারের দিক থেকে বিচার করলে এটা ছিল শুধুই মাত্র টাকার জন্য লোভ। সত্যিই তাই। তাহলে বেটটা আসলে কিন্তু কোনো অর্থ রাখে না। ব্যাংকারের দিক থেকে এটা ছিল অতিরিক্ত টাকার অহংকারে বা দম্ভে একটা খামখেয়ালি সিদ্ধান্ত। অন্যদিকে লয়ারের তরফ থেকে ছিল জীবনের লোভ, যে আমি 2 মিলিয়ন টাকা পাবো। এক্স্যাক্টলি এই লোভই কিন্তু মানুষকে দেখো বারবার বিপদের দিকে ঠেলে দেয়, সে মহাভারতই হোক কিংবা আজকেই হোক। যুধিষ্ঠির যদি সেদিন পাশা খেলা বন্ধ করতো তাহলে হয়তো এত ভয়াবহ কাণ্ড কিছু হতো না। যুধিষ্ঠির যে এত ধর্ম মেনে চলে, সে তার স্ত্রীকে বাজি ধরতে দ্বিধাবোধ করেনি, কারণ পাশার নেশা তাকে আঁকড়ে ধরেছিল। আমাদের জীবনে অর্থের নেশাটাও কাইন্ড অফ ওই যুধিষ্ঠিরের পাশার নেশার মতো। অর্থ আমাদেরকে অন্ধ করে দেয়, ঠিক ভুল বিচার করতে আমরা ভুলে যাই যে স্বাধীনতার কাছে অর্থ কোনো মূল্যই রাখে না। তোমাকে একটা ব্যারেন দ্বীপে দিয়ে আসা হবে, ফাঁকা দ্বীপে দিয়ে আসা হবে, সেখানে তোমাকে বস্তা বস্তা টাকা দিয়ে আসা হবে, লরি লরি টাকা দিয়ে আসা হবে। আচ্ছা, সেই টাকার কি কোনো মূল্য আছে? নেই। টাকার মূল্য তোমার তখনই থাকবে যখন তুমি সেটা জীবনে ইউটিলাইজ করতে পারবে, ব্যবহার করতে পারবে। তুমি যদি বন্দী হয়ে জীবনের প্রাইম টাইমটা কাটিয়ে দিলে, তাহলে সেই টাকাটা খরচা করবে কখন? যখন তুমি বেরিয়ে আসবে, তোমার ভগ্ন শরীর হবে, তোমার কিচ্ছু করার থাকবে না, সেই টাকা দিয়ে শুধু চিকিৎসাই করতে হবে তোমার। আর তুমি যদি বাইরে থাকতে, স্বাধীন থাকতে, খোলামেলা থাকতে, হয়তো এই বয়সে তোমার সেই চিকিৎসাটারও প্রয়োজন হতো। তুমি হয়তো অর্থ কম রোজগার করতে, কিন্তু সুখে শান্তিতে থাকতে। কিন্তু লয়ারের লোভ ছিল, আমি 2 মিলিয়ন টাকা পাবো, তাতে আমার স্বাধীনতা যায় যাক। এরপর কি বলা হচ্ছে দেখো। Then he remembered what followed that evening. আবার আমরা ফ্ল্যাশব্যাকে ফিরে যাচ্ছি, অর্থাৎ চঞ্চল অবস্থায় ব্যাংকারকে ঘরের মধ্যে ইতস্তত করতে দেখছি, আর তার মনে যে যে কথাগুলো আসছে সেগুলো আমরা জানতে পারছি। তারপর ব্যাংকার আবার মনে পড়ল সেদিন সন্ধ্যায় আরো কি ঘটেছিল।
It was decided, এটা সিদ্ধান্ত হলো, that the young man should spend the years of his captivity under the strictest supervision in one of the lodges in the banker's garden. সেদিন সন্ধ্যায় সিদ্ধান্ত হলো ওই লয়ারকে একদম কঠোর সিকিউরিটির আন্ডারে থাকতে হবে। এই আমাদের ব্যাংকারের অনেকগুলো লজ আছে, তার মধ্যে একটি লজে গার্ডেনে একটা ঘর আছে, সেই সীমাবদ্ধ একটা ঘরের মধ্যেই তাকে কাটাতে হবে নজরদারিতে। ইট ওয়াজ এগ্রিড দ্যাট ফর 15 years, এবং এটা সম্মতি জানানো হলো, অর্থাৎ দুপক্ষ থেকে সম্মতি দেওয়া হলো যে 15 বছর হি শুড নট বি ফ্রি টু ক্রস দ্য থ্রেশহোল্ড। 15 বছর সে মুক্ত হবে না চৌকাঠ পার করার জন্য, অর্থাৎ একটা ঘরেই থাকতে হবে, ঘর থেকে এতটুকু বেরোনো যাবে না। অফ দ্য লজ, ওই লজে। টু সি হিউম্যান বিংস, সে কোনো মানুষ দেখতে পাবে না। টু হিয়ার অফ হিউম্যান ভয়েস, সে কোনো মানুষের কণ্ঠস্বর শুনতে পাবে না। অর টু রিসিভ লেটার্স অ্যান্ড নিউজ পেপার, সে কোনো লেটার এবং খবরের কাগজও নিতে পারবে না, অর্থাৎ বাইরের দুনিয়ার কোনো খবর সে পাবে না। হি ওয়াজ অ্যালাউড টু হ্যাভ আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তাকে অ্যালাউ করা হবে, একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেওয়া হবে, অ্যান্ড বুকস, কিছু বই দেওয়া হবে, অ্যান্ড ওয়াজ অ্যালাউড টু রাইট লেটার্স, এবং সে চিঠি লিখতে পারে, বাইরে থেকে চিঠি পাবে না, বাট সে নিজে চিঠি অন্য কাউকে দিতে পারে, ঠিক আছে? চিঠি রিপ্লাই কিন্তু সে পাবে না, সে লিখতে পারে বাট কারো থেকে চিঠি পাবে না। এবং আরো কি পেতে পারে সে? টু ড্রিঙ্ক ওয়াইন, সে ওয়াইন পান করতে পারে। অ্যান্ড টু স্মোক, সে চাইলে স্মোকও করতে পারে, অর্থাৎ এই সমস্ত উপকরণগুলো তাকে দেওয়া হবে। বাই দ্য টার্মস অফ দ্য এগ্রিমেন্ট, এই চুক্তিপত্রের সমস্ত প্রকার শর্ত অনুসারে। দ্য অনলি রিলেশনস হি কুড হ্যাভ উইথ দ্য আউটার ওয়ার্ল্ড ওয়ার বাই আ লিটল উইন্ডো, একমাত্র জিনিস যেটার দ্বারা সে বাইরের জগতের সাথে সম্পর্ক রাখতে পারবে সেটা হচ্ছে একটা ছোট্ট জানালা, মেড পারপোজলি ফর দ্যাট অবজেক্ট, যেটা শুধুমাত্র সেই কারণের জন্যই তৈরি হয়েছিল। অর্থাৎ ওই ঘরে একটা ছোট্ট জানলা তৈরি করা হয়েছিল, যে জানলা দিয়ে কেবল সে বাইরের দুনিয়াটা দেখতে পারবে, বাইরে মানুষের কোনো আওয়াজ পাবে না, কোনো দিক থেকে কোনো চিঠি নিউজ পেপার থেকে শুরু করে কিচ্ছু সে পাবে না, বাইরের দুনিয়ার সাথে কোনো প্রকার কানেকশন থাকবে না, শুধুমাত্র জানলা দিয়ে বাকিটা দেখা ছাড়া। এই একমাত্র শর্ত ছিল এটাই। এইবার মনে করে দেখো বা একটু ভেবে দেখো তোমরা, এই জানলাটা কিন্তু বেশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি হয়েছিল। ওই রবি ঠাকুরের একটা গল্প ছিল ঘরে বাইরে বলে, মানে উপন্যাস আছে যেটা, তো এটাকে ছোট গল্প আকারেও অনেকে হয়তো পড়ে থাকতে পারো। ওই ঘরে বাইরে তো ঠিক এক্স্যাক্টলি কন্ডিশন ছিল রবি ঠাকুরের। রবি ঠাকুর বলছেন, আমরা যখন ছোট ছিলাম চাকরদের অধীনে আমরা মানুষ হয়েছিলাম, এবং চাকররা যখন বাইরে যেত না, তখন ওই রবি ঠাকুরকে জানালায় বসিয়ে একটা গন্ডি কেটে দিয়ে যেত, এবং রামায়ণের সীতাহরণের সেই গল্পটা বলে যেত, বলতে দেখো সীতা গন্ডি পার হয়েছিল বলেই কিন্তু রাবণ হরণ করে নিয়ে গেছিল, তাই তুমিও যদি এই গন্ডি পার হও তোমাকে কেউ না কেউ এসে ধরে নিয়ে চলে যাবে। সুতরাং রবি ঠাকুর সেই কথাটাকে নিতান্তই সত্য বলে মেনে নিতেন, কারণ ছোট, এবং জানলায় বসে বসে বাইরের পুকুরের দুনিয়াটাকে দেখতেন কিভাবে লোকেরা স্নান করছে, বট গাছে কিভাবে পাখিরা কলতান করছে। অর্থাৎ ওই জানলাটা ছিল কবির মাধ্যম, বাইরের দুনিয়া এবং অন্তরের দুনিয়া বা ভেতরের দুনিয়া, এই দুনিয়ার মধ্যে সংযোগস্থল ছিল ওই জানালাটা। এবং ওই জানালাটা ছিল বলেই রবি ঠাকুরের কিন্তু বাইরের দুনিয়াকে জানার একটা প্রবল আগ্রহ ছিল। এই কারণের জন্যই কিন্তু এই জানলা রাখা হয়েছে। দেখো, ওই ব্যক্তি যখনই বাইরের দুনিয়াটা দেখবে তার চরমভাবে আগ্রহ জাগবে যে কোনো প্রকারে এখান থেকে বেরিয়ে যেতে, এবং সে চাইবে ওই জানলা ভেঙে বেরিয়ে যেতে। আর যদি সে জানলা ভেঙে বেরিয়ে যায় তাহলে তো শর্ত লঙ্ঘন হয়ে যাবে। তাই এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেই জানলাটি রাখা হয়েছিল, যাতে তার আকর্ষণ আরো বৃদ্ধি পায়, টান আরো বাড়ে বাইরের দুনিয়ার প্রতি। এরপর কি বলা হচ্ছে দেখো, হি মাইট হ্যাভ এনিথিং হি ওয়ান্টেড, সে যা চায় সব পেতে পারে, অর্থাৎ সে যা চাইবে সব পেতে পারবে, বুকস কিংবা কোনো মিউজিক, ওয়াইন অ্যান্ড সো অন, এবং যাই হোক না কেন, ইন এনি কোয়ান্টিটি, যে কোনো পরিমাণ, অর্থাৎ সে চাইলে বাইরে থেকে জিনিস আনাতে পারে। হি ডিজায়ার্ড বাই রাইটিং অ্যান অর্ডার, সে শুধুমাত্র একটা অর্ডার লিখে দেবে কাগজে, বাইরে ফেলে দেবে, তারপর তাকে সেই সমস্ত জিনিসের যোগান দিয়ে দেওয়া হবে। বাট কুড অনলি রিসিভ দেম থ্রু দ্য উইন্ডো, এবং সেই
জিনিসগুলো সে কিন্তু শুধুমাত্র জানলা দিয়েই নিতে পারবে। তার মানে বুঝতে পারছো, কোনো লার্জ কোয়ান্টিটি বা লার্জ যে কোনো একটা বস্তুকে সে অর্ডার করতে পারবে না। হ্যাঁ, বড় কোনো বিষয়বস্তুকে সে অর্ডার করতে পারবে না। একটা ছোট্ট জানলা তৈরি করা হয়েছে, সেই জানলার মধ্যে দিয়ে যতটা সাইজের ঢোকা সম্ভব ততটাই ভেতরে সে অর্ডার করতে পারবে, তার থেকে বেশি নয়। তাহলে এটাও কিন্তু পরিমিত। চাইলেই তুমি ভাবছো যে আমি যা খুশি অর্ডার করে দেবো, তা নয়। এবার কি বলা হচ্ছে দেখো, the agreement provided for every details and every trifle that would make him imprisonment strictly solitary. ওই এগ্রিমেন্টে সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেওয়া হয়েছিল এবং ট্রিফল অর্থাৎ তুচ্ছ তুচ্ছ বিষয়গুলোকে উল্লেখ করা হয়েছিল, যেটা তার এই সলিটারি বা একাকিত্বকে অনেক বেশি স্ট্রিক্ট বা কঠোর করতে পারে। অ্যান্ড বাউন্ড দ্য ইয়ং ম্যান টু স্টে দেয়ার, এবং ওই লোকটাকে বাধ্য করে ওখানেই থাকতে। এক্স্যাক্টলি 15 years, ঠিক 15 বছর। বিগিনিং ফ্রম 12 o'clock of November 14, 1870, যেটা শুরু হয়েছিল 14ই নভেম্বর 1870 সালে, and ending at 12 o'clock of November 14, 1885, যেটা শেষ হয়েছিল বা শেষ হবে 14ই নভেম্বর 1885। এবং মনে রেখো, আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি 14ই নভেম্বর 1885-তে, যেদিন গল্পটা শুনছি। কারণ আজকেই সেই রাত, যে রাতে ওই ব্যক্তির মুক্তি পাওয়ার কথা। এরপর কি বলছে দেখো, the slightest attempt on his part to break the condition, if only 2 minutes before the end, release the banker from the obligation to pay him 2 millions. অর্থাৎ সামান্যতম ভাবে এই শর্ত যদি ভেঙে যায়, এমনকি রাত 12টা বাজার 2 মিনিট আগেও যদি ওই প্রিজনার বা আমাদের যে লয়ার সে বেরিয়ে যায়, তাহলে কিন্তু ওই 2 মিলিয়ন দেওয়ার যে শর্তটা হয়েছিল ব্যাংকারের, সেটা ভঙ্গ হয়ে যাবে। অর্থাৎ এতটা স্ট্রিক্ট বলা হয়েছে। 12টা মানে তোমাকে 12টাতেই বেরোতে হবে। তুমি 2 মিনিট আগেও বেরিয়ে আসো, তাহলেও শর্ত ভঙ্গ হয়ে যাবে, 2 মিলিয়ন টাকা তুমি পাবে না। এরপর আমরা পাবো বাকি 15টা বছর কিভাবে কাটলো ওই জেলে ওই লয়ারে। দেখো, ফর দ্য ফার্স্ট ইয়ার, এবার পাচ্ছি প্রথম বছর, অফ হিজ কনফাইনমেন্ট, তার বন্দি দশা। অ্যাজ ফার অ্যাজ ওয়ান কুড জাজ হিজ ব্রিফ নোটস, যেমনটা তার ছোটখাটো নোট থেকে একজন যাচাই করতে পারে বা বলতে পারে, দ্য প্রিজনার সাফার্ড সিভিয়ারলি। এবার আমাদের লয়ারকে প্রিজনার হিসাবেই আমরা চিনব। অর্থাৎ ওই যে জেলে বন্দি দশায় থাকা ব্যক্তি সাফার্ড সিভিয়ারলি, চরমভাবে দুঃখ ভোগ করেছিল বা কষ্ট ভোগ করেছিল, ফ্রম লোনলিনেস, একাকিত্বে, অ্যান্ড ডিপ্রেশন, সে ডিপ্রেশনে চলে যাচ্ছিল। হ্যাঁ, একাকিত্ব কিন্তু মানুষকে ডিপ্রেশনের দিকে নিয়ে যায়। স্বাভাবিক ব্যাপার যে বাইরের জগৎ থাকতে থাকতে এখন গোটা বছর যদি তোমাকে একটা অন্ধকার ঘরে এইভাবে রেখে দেওয়া হয়, দেখবে তুমি কিন্তু একাকিত্ব বোধ করবে এবং ডিপ্রেশনে চলে যাবে। তখন তোমার কোনো কিছুই ভালো লাগবে না। ইভেন এই যে তোমরা সারাদিন ধরে এত ফোন ঘাটো, এত কিছু করো, হ্যাঁ, তোমাদেরকে যদি একটা ঘরে বন্দি রেখে দেওয়া হয় এবং তোমাকে যেটা ফোনও দিয়ে দেওয়া হয় না, তার সত্ত্বেও কিন্তু তুমি একটা সময় পর ডিপ্রেসড হয়ে যাবেই যাবে। 1 মাস, 2 মাস, 5 মাস, 6 মাস ভালো লাগবে, কিন্তু তারপর তোমার ফোনটাও বিরক্ত লাগবে। কারণ এটাই হচ্ছে স্বাধীনতার মজা, মুক্ত বাতাসের মজা। মুক্ত বাতাসে আছো বলে, স্বাধীন আছো বলেই কিন্তু বাকি জিনিসগুলো ভালো লাগে। সমস্ত টেকনোলজি দিয়ে দিলেও একটা বদ্ধ অবস্থায় থাকলে এক সময় ওই টেকনোলজি তোমার কাছে বিরক্তির বিষয় হয়ে দাঁড়াবে। The sound of the piano could be heard continually day and night from the lodge. ওই লজের কোন এক ঘর থেকে পিয়ানোর আওয়াজ দিন রাত শোনা যেত প্রথম। He refused wine and tobacco. প্রথম বছরে সে ওয়াইন কিন্তু ছুঁয়েও দেখেনি, কোনো তামাকও গ্রহণ করেনি। He wrote, excites the desire, and desires are the worst foes of the prisoners. অর্থাৎ ওই প্রিজনার তার ডায়েরিতে লিখেছিল, ওয়াইন কি করে, আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয়, মানুষের মনে আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয়, কামনা বাসনা বাড়িয়ে দেয়। এবং কামনা বাসনা হলো সব থেকে বড় ফো বা শত্রু একজন বন্দী। কারণ যখনই সে ওয়াইন খেয়ে উত্তেজিত হয়ে উঠবে, সে তার জানলা ভেঙে বাইরের দুনিয়াতে বেরিয়ে যেতে চায়, সব শর্ত ভুলে যাবে।
তাই সে সব থেকে বড় শত্রু বলেছে এই ওয়াইনকে। এরপর কি বলছে দেখো, অ্যান্ড বিসাইডস, এবং পাশাপাশি, নাথিং কুড বি মোর ডিয়ারি, ডিয়ারি মানে হচ্ছে বোরিং, দ্যান ড্রিঙ্কিং গুড ওয়াইন অ্যান্ড সিং নো ওয়ান। অর্থাৎ পাশাপাশি সে বলেছে ওয়াইন তো উত্তেজিত করবি, পাশাপাশি ওই বাবা এত ভালো ওয়াইন কাউকে পাশে না নিয়ে খাওয়াটা খুবই বোরিং একটা ব্যাপার, অর্থাৎ সঙ্গী সাথী ছাড়া ওয়াইন খাওয়া মানায় না, তাই একা একা সে ওয়াইন গ্রহণ করতে চায় না। অ্যান্ড টোবাকো স্পয়েলড দ্য এয়ার অফ হিজ রুম, এবং তার মনে হয়েছে টোবাকো বা তামাক তার ঘরের বাতাসটাকে দূষিত করবে, কারণ সামান্য ছোট্ট একটা জানলা দিয়ে সেভাবে বায়ু পাস হয় না। ইন দ্য ফার্স্ট ইয়ার দ্য বুকস হি সেন্ট ফর ওয়ার প্রিন্সিপালি অফ দ্য লাইট ক্যারেক্টার্স, প্রথম বছরে যে বইগুলো নিয়েছিল সেগুলো সাধারণত খুবই লাইট ক্যারেক্টারের বই ছিল। নোভেলস উইথ কমপ্লিকেটেড লাভ প্লট, মানে বেশ জটিল ভালোবাসার প্লটের ওপর, যেগুলো রোমান্টিক নোভেলস সেগুলো নিয়েছিল। সেন্সেশনাল অ্যান্ড ফ্যান্টাস্টিক স্টোরি, যেগুলো উত্তেজনা জায়গায় এরকম চরম সুন্দর কিছু গল্প সে পড়েছিল। অ্যান্ড সো অন, এবং ওই রকমই কিছু ধরনের বই, অর্থাৎ প্রথম বছরটা খুবই হালকা মেজাজে নিয়েছে সে। এরপরে আসছে ইন দ্য সেকেন্ড ইয়ার দ্য পিয়ানো ওয়াজ সাইলেন্ট, প্রথম বছরে যে পিয়ানোটা সারাদিন বেজেছিল, এইবার সেই পিয়ানোটা পুরো শান্ত হয়ে গেছিল। ইন দ্য লজ অ্যান্ড দ্য প্রিজনার আস্কড অনলি ফর দ্য ক্লাসিক্স, এইবার ওই প্রিজনার কেবল ক্লাসিক্স বুকগুলো নিতে লাগলো। ইন দ্য ফিফথ ইয়ার, দেখো এখান থেকে ডাইরেক্ট পঞ্চম বছর চলে গেছি, মাঝের বছরগুলোতে কোনো ব্যতিক্রমী ঘটনা ঘটেনি, একই রকম ঘটনা ঘটেছে বলে সবগুলো বছর বলা নেই, ডাইরেক্ট পঞ্চম বছরে চলে গেছে। মিউজিক ওয়াজ অডিয়েবল এগেন, পঞ্চম বছরে মিউজিক আবার শোনা গেল। অ্যান্ড দ্য প্রিজনার আস্কড ফর ওয়াইন, এইবার প্রিজনার ওয়াইন চেয়ে বসলো। দেখো ওই পিয়ানোর আওয়াজ তাকে কিন্তু আস্তে আস্তে দুঃখিত করে তুললো, মানে পিয়ানোর সুর তাকে সেন্টিমেন্টাল করে তুললো, এবং সেন্টিমেন্টকে ধাক্কা দেবার জন্য সে ওয়াইনকে বেছে নিল। দোজ হু ওয়াচড হিম থরলি দ্য উইন্ডো said that all that year he spent doing nothing but eating and drinking and lying on his bed, যারা তার উপর নজর রাখছিল এতগুলো বছরে, তারা বলেছিল এই কয়েকটা বছরে সে কেবলমাত্র কি করছিল, পান করছিল, শুয়ে থাকছিল তার বিছানাতে এবং খাচ্ছিল, কোনো কাজ করে না, খাচ্ছে, পান করছে, বিছানায় শুয়ে থাকছে, মানে রীতিমতো একেবারে পুরো এক্সস্টেড সে। ফ্রিকোয়েন্টলি ইয়নিং, ক্রমাগত কাটি হাই তুলে যাচ্ছে, বা আড়িমুড়ি ছেড়ে যাচ্ছে, অ্যান্ড অ্যাংরিলি টকিং টু হিমসেলফ, এবং নিজের সঙ্গে রেগে মেগে কথা বলছে, ওই যে ডিপ্রেশনের চরম পর্যায়ে সে পৌঁছে গেছে, নিজের প্রতি তার রাগ আসছে। অ্যান্ড ডিড নট রিড বুকস, এবং এই কটা বছর সে একটাও বই পড়েনি। সামটাইমস অ্যাট নাইট, কখনো কখনো রাত্রিবেলায়, হি উড সিট ডাউন টু রাইট, লিখতে বসে যেত। হি উড স্পেন্ড আওয়ার্স রাইটিং, ঘন্টার পর ঘন্টা ধরে সে লেখার জন্য সময় কাটাতো। অ্যান্ড ইন দ্য মর্নিং, এবং সকালবেলা, টিয়ার অফ অল দ্যাট হি হ্যাড রিটেন, যা যা রাত্রিবেলা লিখেছিল সকালবেলা উঠে সব ছিঁড়ে ফেলে দিত। মোর দেন ওয়ান্স হি কুড বি হার্ড ক্রাইং, একাধিকবার তাকে কাঁদতে শোনা গেছে। এবার বুঝতে পারছো সে রিগ্রেট করছে, কেন আমি এমনটা করলো, আমি আর পাচ্ছি না, আমাকে বেরোতেই হবে, আমি আর পাচ্ছি না। সে কারণ ওই যে বলেছিল দেখো ব্যাংকার, যে স্বেচ্ছায় বন্দি দশা বাবা বড় কষ্টে, কারণ তোমার হাতে আছে মুক্তি, তুমি ভাববে যে আমি চাইলেই বেরিয়ে যেতে পারি, তাই এমন পাগলের মতো আচরণ করছিল এই কয়েকটা বছর এই লয়ার। ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য সিক্সথ ইয়ার, ষষ্ঠতম বছরের দ্বিতীয়ার্ধে, অর্থাৎ 6-7 মাস পর যাকে বলা যায়, দ্য প্রিজনার বিগ্যান জিলাসলি স্টাডিং ল্যাঙ্গুয়েজেস, এইবার প্রিজনার বা যে বন্দি আছে সে কি করলো, জেলাসলি অর্থাৎ আগ্রহের সাথে কি পড়া শুরু করলো, ল্যাঙ্গুয়েজেস, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ পড়া শুরু করলো, ফিলোসফি দর্শন পড়া শুরু করলো, অ্যান্ড হিস্ট্রি এবং ইতিহাস পড়া শুরু করলো, অর্থাৎ আবার সে পড়াশোনা চালু করলো। হি থ্রিউ হিমসেলফ eagerly into these studies so much so that the banker had enough to do to get him the books he ordered. সে এবার এতই পড়া শুরু করলো যে ব্যাংকারকে যথাসাধ্য পরিশ্রম করতে হলো তার জন্য বইগুলো আনতে, মানে সে এত ফ্রিকুয়েন্টলি বই অর্ডার করছিল, এমন এমন বই অর্ডার করছিল সহজে পাওয়া যায় না।
In the course of 4 years, some 600 volumes were procured at his request. আগামী 4 বছরে তার অনুরোধে 600 কপি বই এসেছিল। তাহলে দেখো, মাত্র 4 বছরে 600টা পিস বই সে চেয়েছে। 600টা পুরো পড়েছে কিনা আমরা জানি না, বাট সে তো পড়েছে। এবার কি বলা হচ্ছে দেখো, it was during this period that the banker received the following letter from his prisoner. এই সময়ই ওই ব্যাংকার, অর্থাৎ যিনি মেন বাজিটা ধরেছিলেন, অর্থাৎ যিনি হোস্ট ছিলেন, তিনি আমাদের এই প্রিজনার অর্থাৎ লয়ারের কাছ থেকে একটা চিঠি পেয়েছিলেন। যে চিঠিটা ছিল এই রকম, কি রকম? মাই ডিয়ার জেলার, আমার প্রিয় জেলার, আই রোট ইউ দিস লাইনস ইন 6 ল্যাঙ্গুয়েজেস। আমি আপনাকে এই লাইনগুলো 6টা ভাষায় লিখছি। শো দেম টু পিপল হু নো দ্য ল্যাঙ্গুয়েজেস। এই ভাষাগুলো তাদেরকে দেখান যারা ল্যাঙ্গুয়েজ জানে, অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজগুলো জানে। লেট দেম রিড দেম, তাদেরকে এই ল্যাঙ্গুয়েজগুলো পড়তে দিন। ইফ দে ফাইন্ড নট ওয়ান মিস্টেক, যদি তারা কোনো মিস্টেক বা ভুল এখানে না খুঁজে পায়, আই ইমপ্লোর ইউ, আমি আপনাকে রিকোয়েস্ট করছি। ইমপ্লোর মানে রিকোয়েস্ট করা বা অনুরোধ করা। আমি আপনাকে অনুরোধ করছি টু ফায়ার আ শট ইন দ্য গার্ডেন, আপনি দয়া করে বাগানে একটা গুলি চালাবেন। দেখো, কেন গুলি চালাতে বলেছিল? কারণ বাইরে থেকে কোনো লেটার তো সে নিতে পারবে না, তার ল্যাঙ্গুয়েজটা ঠিকঠাক শেখা হয়েছে কিনা তার ফিডব্যাক নিতে গেলে তো চিঠি পেতে হবে। তাই সে বললো, চিঠি যেহেতু পাবো না, আপনি একটা কাজ করবেন, আমার লেখাগুলো 6টা ভাষায় যেটা লিখেছি, এগুলো যদি সব ঠিকঠাক লেখা হয়, আপনি একবার গান শট করবেন, অর্থাৎ বাগানে গুলি চালাবেন। দ্যাট শট উইল শো মি দ্যাট মাই এফোর্টস হ্যাভ নট বিন থ্রোন অ্যাওয়ে। সেই গুলির আওয়াজ আমাকে দেখাবে যে হ্যাঁ, আমার এই প্রচেষ্টা জলে যায়নি। তার মানে বুঝতে পারছো, এই 4 বছরে 600টা বই সে কেন পড়েছিল? নতুন নতুন ভাষা শিখছিল, 6টা ল্যাঙ্গুয়েজ সে শিখে নিয়েছে এর মধ্যে। If they find efforts have been gone through and best, the genius of all ages and of all lands speak different languages. অর্থাৎ বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার লোকেরা কিন্তু, অর্থাৎ যারা জ্ঞানী লোক, তারা বিভিন্ন ভাষায় কথা বলতো। আমি এটুকু জানতে পেরেছি, জ্ঞানী লোকেরা কখনো একটা ভাষা জানতো না, তারা একাধিক ভাষা জানতো। বাট দ্য সেম ফ্লেম বার্নস ইন দেম অল, কিন্তু তাদের প্রত্যেকের মধ্যে সেই একটাই আগুন জ্বলতো। কি আগুন? জ্ঞানের আগুন, যেটা তোমরা ইউলিসিসে পেয়েছিলে, নতুন কিছু জানার খিদে। তাহলে বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন দেশের জ্ঞানী ব্যক্তি, তারা বিভিন্ন ভাষায় কথা বলতো, কিন্তু তাদের মধ্যে যেটা কমন ছিল প্রত্যেকের মধ্যে, সেটা হচ্ছে জ্ঞানের খিদে, থার্স্ট অফ নলেজ। ও ইফ ইউ অনলি নিউ হোয়াট unearthly happiness my soul feels now from being able to understand them. আহা, আপনি যদি বুঝতেন যে এই সমস্ত ভাষাগুলো বুঝতে পারার জন্য আমার হৃদয় এখন কতটা আনন্দে ফুটছে, বা কতটা আনন্দ আমি এখন উপভোগ করছি, আনআর্থলি, অপার্থিব আনন্দ, সেটা আপনি এখন হয়তো আমার সামনে থাকলে বুঝতে পারতেন, বা আমি আপনাকে হয়তো সেভাবে বোঝাতে পারছি না। দ্য প্রিজনার্স ডিজায়ার্স ওয়াজ ফুলফিলড, জেলে বন্দি যে প্রিজনার ছিল তার আশা পরিপূর্ণ হলো। দ্য ব্যাংকার অর্ডার্ড 2 শটস টু বি ফায়ার্ড ইন দ্য গার্ডেন, ব্যাংকার অর্ডার করলেন, এক কাজ করো, বাগানে 2টো গুলি চালিয়ে দাও। তার মানে প্রিজনার 6টা ল্যাঙ্গুয়েজ ঠিকঠাক শিখতে পেরেছে, সেই রেসপন্সে পেয়ে গেল। এরপর কি বলা হচ্ছে দেখো, দেন আফটার দ্য 10th ইয়ার, তারপর 10ম বছরের পর, দ্য প্রিজনার স্যাড ইমমুভেবলি, ওই বন্দি ব্যক্তি কোনো প্রকার নরমচরণ না করে বসে থাকলো, অ্যাট দ্য টেবিলের কাছে, অ্যান্ড রিড নাথিং বাট গসপেল, এবং গসপেল বা যাকে আমরা এখন নিউ টেস্টামেন্ট বলি, নিউ টেস্টামেন্ট ছাড়া কিছুই পড়লো না। অলরেডি তোমরা ক্লাস 11-এ নোবেল লেকচারে পেয়েছিলে নিউ টেস্টামেন্ট নিয়ে, তো সেটা নিয়ে আমি আলোচনা করছি না। তো গসপেল বা যাকে আমরা বলি যিশুর উপদেশ, সেগুলো ছাড়া কিছুই পড়ছিল না। ইট সিমড স্ট্রেঞ্জ, এটা বড় অদ্ভুত লাগছিল, টু দ্য ব্যাংকারের কাছে, দ্যাট আ ম্যান হু ইন 4 years হ্যাড মাস্টার্ড 600 লার্নেড ভলিউমস, একজন মানুষ যে 4 বছরে 600টা
লার্নেড ভলিউম অর্থাৎ বেশ জ্ঞানপূর্ণ বইগুলো পড়ে ফেললো, শুড ওয়েস্ট নিয়ারলি আ ইয়ার ওভার ওয়ান থিন বুক, সে শুধুমাত্র প্রায় 1 বছর নষ্ট করে ফেললো এই একটা পাতলা বই পড়তে। ইজি অফ কম্প্রিহেনশন, যেটা বোঝার জন্য খুবই সোজা। তাহলে ব্যাংকারের কাছে অদ্ভুত লাগছিল একটা গসপেলের মতো পাতলা বই, এই বইটা পড়তে এই লয়ার 1 বছর প্রায় নষ্ট করে ফেললো, যে কিনা মাত্র 4 বছরে 600টা বুক বা বই পড়ে ফেলেছে। এবং এটা তো বোঝা খুবই সহজ, গসপেলের বাণীগুলো বোঝা এমন কিছু শক্ত নয়। এটা ভেবে আমাদের ব্যাংকার অবাক হচ্ছিল। থিওলজি অ্যান্ড হিস্টোরিজ অফ রিলিজিয়ন ফলোড দ্য গসপেল। তারপর গসপেল যখন পড়া হয়ে গেল, সে বিভিন্ন প্রকার থিওলজি অর্থাৎ ধর্মের তত্ত্ব এবং হিস্ট্রি, থিওলজি অ্যান্ড হিস্ট্রিজ অফ রিলিজিয়ন অর্থাৎ ধর্মতত্ত্ব এবং ধর্মের ইতিহাস নিয়ে বিভিন্ন বই পড়া শুরু করলো। তার মানে এবার লোকটা আস্তে আস্তে রিলিজিয়াস পথে হাঁটতে শুরু করলো। ইন দ্য লাস্ট 2 years, এইবার আমরা এসে গেছি শেষ 2 বছরে। অফিস কনফাইনমেন্ট, তার বন্দি দশার শেষ 2 বছরে। দ্য প্রিজনার, ওই বন্দি, রিড অ্যান ইমেন্স কোয়ান্টিটি অফ বুকস কোয়াইট ইনডিসক্রিমিনেটলি, মানে অসম্ভব পরিমাণে অসংখ্য বই পড়তে লাগলো লাস্ট 2 বছরে। ইনডিসক্রিমিনেটলি, এলোমেলোভাবে, মানে জীবনের যেন একবারে সবকিছু শেষ হয়ে আসছে, আর আমি পাবো না, খুব তাড়াহুড়ো করে সে সবকিছু পড়তে লাগলো। যেমন তোমরা পরীক্ষার শেষ 10-15 মিনিট যেমন ভাবে লেখো যে আর আমার সুযোগ পাবো না, এই লোকটাও বন্দি দশার শেষ 2 বছরে ঠিক সেইভাবে বই পড়তে লাগলো। কখনো এই বইটা, কখনো সেই বইটা, কখনো আর একটা বই, নানানভাবে এলোমেলোভাবে বই পড়তে লাগলো। অ্যাট ওয়ান টাইম হি ওয়াজ বিজি উইথ দ্য ন্যাচারাল সায়েন্স, একই সঙ্গে সে প্রাকৃতিক বিজ্ঞানের বই পড়তে ব্যস্ত ছিল। দেন হি উড আস্ক ফর বাইরন, সে বাইরন, আচ্ছা বাইরন হচ্ছে একজন বিখ্যাত লেখক, লর্ড বাইরন ইংরেজি সাহিত্যে, তার বই পড়া শুরু করলো। অর শেক্সপিয়ার, কিংবা শেক্সপিয়ারের বই পড়া শুরু করে দিল। শেক্সপিয়ার কিন্তু আমরা সবাই চিনি। অর্থাৎ একবার যখন সে ন্যাচারাল সায়েন্সের বই পড়তে পড়তে হঠাৎ করে বাইরনের বই চেয়ে বসলো, হঠাৎ করে শেক্সপিয়ারের বই চেয়ে বসলো। দেখো, সায়েন্স, লিটারেচার, এভরিথিং ইজ ইন্টারলিঙ্কড বা ইন্টাররিলেটেড, সব কিছুই কিন্তু একে অপরের সাথে কিন্তু জড়িত। কোন একটা ন্যাচারাল সায়েন্সের টার্ম পড়তে গিয়ে হয়তো সে মনে হয়েছে যে এই টার্মটা শেক্সপিয়ার ভালো ব্যাখ্যা করেছেন বা বাইরন ভালো ব্যাখ্যা করেছেন, তাই সেগুলো পড়ার জন্য একবার ন্যাচারাল সায়েন্স, কখনো বাইরন, কখনো শেক্সপিয়ার, সব একাধারে চলতে লাগছে। There were notes in which he demanded at the same time books of chemistry and a manual of medicine and a novel. একটা নোট যেখানে সে একই সঙ্গে দাবি করে বসলো কেমিস্ট্রির বই, ম্যানুয়াল অফ মেডিসিন অর্থাৎ ওষুধপত্রের জন্য বই, অ্যান্ড এ নোভেল, একটা উপন্যাস। দেখো, একদিকে কেমিস্ট্রি, একদিকে মেডিসিন, আর একদিকে উপন্যাস। একই নোটে 3 ধরনের বই সে দাবি করলো। অ্যান্ড সাম টেরিটরিজ অফ ফিলোসফিস, আচ্ছা টেরিটরিজ মানে হচ্ছে গিয়ে গ্রন্থ, কিছু দর্শনের গ্রন্থ আবার চেয়ে বসলো। অর থিওলজি, কিংবা কোনো তত্ত্বের বই। His readings suggested a man swimming in the sea among the wreckage of his ship. তার এই পড়াটা যেন মনে হচ্ছিল যে একজন মানুষ সাঁতার কাটছে তার একটা ভাঙা জাহাজের মাঝে, অর্থাৎ মাঝ সমুদ্রে তার জাহাজ ভেঙে গেছে এবং প্রাণ বাঁচানোর তাগিদে সে এখন যেন যে কোনো টুকরো পায় সেটাকে আঁকড়ে ধরতে চাইছে। অর্থাৎ যে জাহাজ নৌকা বা যে জাহাজ ধরো ঝড়ের কবলে পড়ে সমুদ্রে ভেঙে যায়, তখন বাই এনি চান্স কোনো একজন ব্যক্তি যদি বেঁচে থাকে, তখন সে কি চেষ্টা করে, একটু সামান্য টুকরো হলেও আঁকড়ে ধরে বেঁচে উঠতে। ওই যে বলে না, মানুষ যখন শেষ ভরসা হারিয়ে ফেলে তখন খড়কুটোকেও আঁকড়ে ধরে বাঁচতে চায়। এখন আমাদের এই প্রিজনারের অবস্থা ঠিক সেরকম। সে এমনভাবে পড়ছিল, মনে হচ্ছিল যেন ভগ্ন জাহাজের কোনো ব্যক্তি তার প্রাণ বাঁচানোর তাগিদে যা পায় তাকেই সে স্মরণ করতে চায়। তাই এই শেষ মুহূর্তে এসে সে জীবনে যে বই হয় সব ধরনের বই সে পড়া শুরু করে দিল। And trying to save his life by greedily clutching first at one spar and then at another. এবং ওই যে বলা হচ্ছে যে এবং সে চেষ্টা করছে নিজের জীবনটা বাঁচাতে প্রবল লোভের সঙ্গে আঁকড়ে ধরে, ক্লাচিং মানে আঁকড়ে ধরে, ফার্স্ট অ্যাট ওয়ান স্পার অ্যান্ড দেন অ্যানাদার। প্রথমে একটা মাস্তুল ধরে, স্পার মানে হচ্ছে মাস্তুল, ওই যে জাহাজ মাস্তুল, ঠিক আছে, সেই মাস্তুল ধরে একবার বাঁচানোর চেষ্টা করলো নিজেকে, তারপর আরো একটা ধরে। অর্থাৎ ক্রমাগত সে এখন চেষ্টা চালিয়ে যাচ্ছে, একের পর এক হাতের কাছে যা পায়
তাকেই আঁকড়ে ধরে সমস্ত জ্ঞান অর্জন করে নেওয়া। একই সঙ্গে কেমিস্ট্রি বই, একই সঙ্গে ন্যাচারাল সায়েন্স, একই সঙ্গে বাইরন, শেক্সপিয়ার, মেডিসিন, নোবেল, থিওলজি অর্থাৎ তত্ত্বের বই, ফিলোসফির বই, সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যেন জীবনের শেষ আস্বাদটুকু সে নিতে চাইছে, আর সময় নেই আমার কাছে। এভাবেই কিন্তু আমাদের লয়ার শেষ কয়েকটা বছরে ব্যাকুল হয়ে উঠল জ্ঞানের জন্য। এবং আমি বলেছিলাম টোটাল গল্পটা দুটো পার্টে বিভক্ত। ফার্স্ট পার্ট শেষ হচ্ছে এখানে, এরপর আমরা পাবো সেকেন্ড পার্ট বা পার্ট 2, যেখানে এরপরে কি হচ্ছে, সেই দিন রাতে কি হচ্ছে আমরা জানতে পারবো। এতক্ষণ পর্যন্ত গল্পটা প্রেজেন্ট এবং পাস্ট চলছিল এবং অধিকাংশ জায়গাটা পাস্টের গল্প পেয়েছি। মাঝে শুরুতে একবার পেয়েছি প্রেজেন্ট, মাঝে আর এক জায়গায় পেয়েছি প্রেজেন্ট। তারপর কিন্তু আমরা পুরো গল্পটা এতক্ষণ কিন্তু শুনছিলাম ব্যাংকারের মুখ দিয়ে। এইবার সেই রাতে কি হলো শুনবো ন্যারেটর এবং ব্যাংকার দুজনার মুখ দিয়ে।